আপনি বর্তমানে নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্ট এবং গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবেও আছেন। আপনার রিসার্চের বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে কিছুটা যদি বলতেন। জি, অবশ্যই। সো আমি আসলে নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে পিএইচডি স্টুডেন্ট হিসেবে কর্মরত আছি। আমি শুরু করেছিলাম ফল 2021 এ। সো 3 বছর হয়ে গেছে, 3 বছর পার হয়ে গেছে। আমার গবেষণার বিষয়বস্তু, টু বি স্পেসিফিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার। কিভাবে আমরা এআই কে ব্যবহার করে আমাদের এডুকেশনাল টেকনোলজিস, বিভিন্ন লার্নিং সিস্টেম গুলোকে উন্নত করতে পারি, শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব করতে পারি, তাদের শেখার পথটা যাতে সুগম হয় সেরকম ভাবে আমরা করে তুলতে পারি এআই কে ব্যবহার করে। এবং একইভাবে হেলথ কেয়ারের কথা যদি বলি, বিভিন্ন রোগ নির্ণয় এবং রোগীদের জন্য কিভাবে এআই কে আমরা ফ্যাসিলিটেট করতে পারি। সো এটা আসলে আমার গবেষণার বিষয়। এবং অনেক নতুন শিক্ষার্থীরা যারা নেক্সট ফল সেশনে অ্যাপ্লাই করবেন বা করার কথা চিন্তা করছেন, এবং তাদের একটা বড় সময় কিন্তু দেখা যায় যে চলে যায় প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি খোঁজার জন্য। তো আপনার ইউনিভার্সিটিতে ছোট একটা পরিচয় পর্ব কি আমাদের দর্শকদেরকে দিতে পারবেন আপনার ইউনিভার্সিটি নিয়ে? অবশ্যই। নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি আসলে অনেক ডাইভার্স একটা ইউনিভার্সিটি। আমি এখানে কম্পিউটার সায়েন্সে পিএইচডি রত আছি, কিন্তু এখানে আসলে অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই বাংলাদেশ থেকে এসে থাকেন পিএইচডি করার জন্য, মূলত পিএইচডি করার জন্য। মাস্টার্সেও কিছু স্টুডেন্ট আসেন, কিন্তু সেটার রেশিও আসলে খুবই কম। আমি যদি বলি 100%-এর মধ্যে আমি বলবো 90 থেকে 95% আসলে পিএইচডি স্টুডেন্ট এখানে আসেন। এবং যে ডোমেইনের মানুষরা এখানে আসেন, আমি যদি আমার ব্যক্তিগত জ্ঞান থেকে, যদি আমার অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, মূলত ইঞ্জিনিয়ারিং সেক্টরে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স, এই ডোমেইনগুলো থেকে বেশি মানুষজন এখানে আসেন পড়াশোনা করতে। এর বাইরেও টেক্সটাইলস থেকে অনেক মানুষ আসেন, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এর বাইরেও আসলে ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, সব ডোমেইনের মানুষই আসলে এখানে আসেন, যেটা আমি আসলে অনেক কম ইউনিভার্সিটিতে দেখেছি। এমসি স্টেটে অনেক ডাইভার্স স্টুডেন্ট আসেন বিভিন্ন প্রোগ্রাম থেকে, এন্ড বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আসেন। সো যদি নতুন যারা নেক্সট ফল সেশনে যারা অ্যাপ্লাই করার চিন্তা করছেন, তাদের যেহেতু একটা বড় সময় ব্যয় হয় প্রোগ্রাম এবং ইউনিভার্সিটি খুঁজে বের করতে, সো তাদের জন্য আমি যদি এমসি স্টেট সম্পর্কে যদি একটা ছোট্ট পরিচয় পর্ব হিসেবে যদি কিছু বলতে চাই, আমি বলবো এমসি স্টেট ইউনিভার্সিটি আমার কাছে মনে হয়েছে খুবই ছাত্র বান্ধব একটা ইউনিভার্সিটি। এখানে আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ অনেক কিছু ভ্যারি করে। কিছু ডিপার্টমেন্টে হয়তো সেন্ট্রাল অ্যাডমিশন থাকে, কিছু ডিপার্টমেন্টে হয়তো প্রফেসরের সাথে আগে কথা বলে, হয়তো প্রফেসরের মাধ্যমে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ অফার পাওয়ার মাধ্যমে অ্যাডমিশন কনফার্ম করা যায়। সো এটা আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ আসলে এটা ভ্যারি করে। এটা কোনো সেন্ট্রাল কোনো একটা মাত্র রুল আসলে ফলো করা যায় না সব ডিপার্টমেন্টের জন্য। কিন্তু আমার ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, কম্পিউটার সায়েন্সে এটা আসলে সেন্ট্রাল অ্যাডমিশন। সো আপনাকে সেন্ট্রালি ডিপার্টমেন্টে পিএইচডি এর জন্য অ্যাপ্লাই করতে হবে নরমাল প্রসিডিউর ফলো করে। তারপর আপনি 1 বছর টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পরে আপনি প্রফেসর চুজ করার সুযোগ পাবেন। তো সেক্ষেত্রে যখন প্রফেসর চুজ করা হবে তখন কি ওই 1 বছর কি তাহলে পিছিয়ে যাওয়া নয়? যদি বলতে চান যে হ্যাঁ, যদি এভাবে কম্পেয়ার করেন, যে ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে সেন্ট্রাল অ্যাডমিশন নেই, যেখানে একটা স্টুডেন্ট সরাসরি প্রফেসরের সাথে কথা বলে শুরু থেকেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য চলে আসে, সে শুরু থেকেই আসলে সময়টা কাজে লাগাতে পারে গবেষণার পিছনে, বা একটা পার্টিকুলার প্রফেসরের সাথে কাজ করতে পারে শুরু থেকেই। সো এখানে আসলে আমি বলবো যে অবশ্যই এটা একটু পিছিয়ে পড়া বা এগিয়ে যাওয়া, দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভে। আর সেন্ট্রাল অ্যাডমিশন যেসব ভার্সিটি গুলাতে আছে, এখানে অন্তত আপনাকে প্রথম 1 সেমিস্টার এসে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেই হবে, এবং পরবর্তীতে ওই সময়টাতে প্রথম 1-2 সেমিস্টারের মধ্যে আপনি বিভিন্ন প্রফেসরকে খুঁজবেন, ট্রাই আউট করবেন, তাদের প্রোফাইল দেখবেন। আপনি চিন্তা করবেন যে কার সাথে আপনার প্রোফাইল বা রিসার্চ ইন্টারেস্ট আসলে ভালো যায়। সো আমি বলবো যে এটা একটা অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজটা হচ্ছে আপনি এসে সামনাসামনি কাজ করে বিভিন্ন প্রফেসরের সাথে কথা বলে বা তাদের কাজ দেখে আপনার হাতে একটা স্বাধীনতা থাকে, আপনি কার সাথে কাজ করবেন, আপনার কাছে অপশন থাকে। এটা একটা অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজটা হলো ওই যে একটা কিছুটা পিছিয়ে পড়া, 6 মাস বা 1 বছর হয়তো কাজ আপনি শুরু থেকে শুরু করলে হয়তো বা কিছুটা এগিয়ে যেতে পারতেন আরো বেশি, একটু দেরি হচ্ছে এখানে। সো আমি বলবো দুইটা দিকে আছে আসলে।
আপনি যখন ইউনিভার্সিটিটা চুজ করেছিলেন আপনার জন্য, আপনি কি দিক মাথায় রেখেছিলেন আ আ এই ইউনিভার্সিটি চুজের ক্ষেত্রে? ভালো প্রশ্ন। এবং এবং তার সাথে আমি যদি এড করে দিতে চাই, একজন জি। স্টুডেন্ট যখন আ ধরেন আপনার সাবজেক্টেই একজন স্টুডেন্ট এই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে চায়, তাদেরও কোন ব্যাপারগুলি আ আপনার মতে আরো বেশি ফোকাস করা উচিত? জি, অবশ্যই। আমি নিজে যখন একজন স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটি চুজ করি এবং এনসিসিতে এপ্লাই করি, আমার মাথায় যে জিনিসগুলো চিন্তা ভাবনায় ছিল, প্রবাবলি ব্যক্তিগতভাবে আমার চিন্তা ভাবনায় ছিল যে আমি আসলে এমন কোন ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছিলাম, যেখানে অলরেডি আমার পরিচিত কিছু বাংলাদেশি স্টুডেন্ট আমার ইউনিভার্সিটির যারা সিনিয়র তারা গিয়েছেন। তাদেরকে আমি চিনি যে তারা ওখানে আছেন। তারা হয়তো ভালো আছেন। তারা হয়তো ওখানকার পরিবেশটা পছন্দ করছেন, খাপ খাইয়ে নিতে পেরেছেন সহজে। এরকম কোন একটা পূর্ব পরিচিত মানুষের কোন ইউনিভার্সিটিতে আমার যাওয়াটা আমার পার্সোনাল প্রেফারেন্স ছিল। তো এনসি স্টেটে এপ্লাই করার অন্যতম কারণ একটা ছিল যে আমাদের বুয়েটের আমার ডিপার্টমেন্টেরই অনেক সিনিয়র আসলে এনসি স্টেটে এর আগেই আমার আগেই পিএইচডি করতে এসেছেন। তারা পিএইচডি করছিলেন। সো ওখান থেকে আসলে আমার এনসি স্টেট সম্পর্কে একটা ভালো ধারণা ছিল এবং আরেকটা জিনিস ছিল আমি যেটা কনসিডার করেছিলাম সেটা হচ্ছে ওয়েদার। আ আসলে কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করব, কোন রিজিয়নে সেটা ওয়েদারটাও আসলে ম্যাটার করে। আমরা সবাই আসলে সব ওয়েদার পছন্দ করি না। কেউ হয়তো বরফ পছন্দ করি, কেউ বরফ পছন্দ করি না। কেউ হয়তো অনেক গরমে থাকতে সমস্যা নেই, অনেকের আবার গরমে অনেক সমস্যা। আ এনসি স্টেট যেহেতু নর্থ ক্যারোলাইনার ওয়েদারটা আশা করি অনেকেই জানেন যে আসলে খুবই সুন্দর একটা ওয়েদার, মাঝামাঝি। অনেকটা বলবো বাংলাদেশের কাছাকাছি বা বাংলাদেশের চেয়েও কিছু অর্থে বেটার। কিছুটা নাতিশীতোষ্ণ টাইপের। মানে খুব বেশি গরমও না, খুব বেশি ঠান্ডাও না। একটা মিডিয়াম টেম্পারেচার সবসময় থাকে। তো এটাও একটা রিজন ছিল আমার ওয়েদারের কারণে। আমি আসলে ঠান্ডা খুব অপছন্দ করি। বিশেষ করে আমি বরফের মধ্যে থাকতে আমি আসলে চাইতাম না। সো এটা একটা রিজন ছিল যে ওয়েদারের কারণে আমি আসলে এনসিটা চুজ করেছিলাম আরকি। এটা একটা অন্যতম কারণ ছিল। আর আপনি যদি বলেন ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য কিভাবে তাদেরকে আমি সাজেস্ট করব? আমি ২ টা ক্রাইটেরিয়া অলরেডি বললাম। ওয়েদার, আপনার পরিচিত কেউ থাকতে পারে। ওই জায়গায় গেলে আপনি হয়তো সুবিধা পাবেন। আপনার জন্য একটু আ ভালো হবে। এই ২ টা ক্রাইটেরিয়া। দ্বিতীয়ত ইউনিভার্সিটি আপনাকে কতটা ফান্ড দিবে? আপনার হয়তো অবশ্যই স্টিপেন্ডের অ্যামাউন্টটাই আসলে খুব ভালো মতো অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি কতটা স্টুডেন্ট হিসেবে কতটা সচ্ছলভাবে চলতে পারবেন। সেটা আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে আপনার ডিসাইড করার জন্য। অবশ্যই আরেকটা জিনিস হতে পারে যে আসলে ওই ইউনিভার্সিটিতে কোন ইউনিভার্সিটিতে আপনার ডোমেইনের গবেষণা ভালো হয়, আপনি যে ডোমেইনে গবেষণা করতে যাচ্ছেন বা আপনার ডোমেইনের ভালো প্রফেসররা কোন ইউনিভার্সিটিতে আছে সেটা আরেকটা ক্রাইটেরিয়া হতে পারে। আমার কাছে মনে হয় এগুলোই আসলে। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের প্রোফাইল কেমন হলে অপরচুনিটি বা সাকসেস রেট বেশি হয় বলে আপনি মনে করেন? কারণ সবাই আসলে দিন শেষে আ যে স্কলারশিপ সেটার কথাই সবাই চিন্তা করে। যে স্কলারশিপ পাওয়াটা সবচেয়ে বেশি মুখ্য হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনার মতামত কি? হুম, একজন পিএইচডি স্টুডেন্টের স্কলারশিপ যদি পেতে হয় আপনার প্রোফাইলটা আমার কাছে যেটা মনে হয় অবশ্যই গবেষণা এখানে আসলে মুখ্য। আমরা সবাই বলে থাকি। পিএইচডি স্টুডেন্টরা যখন এপ্লাই করে, একটা পিএইচডি স্টুডেন্টের আসলে যেহেতু পিএইচডি স্টুডেন্ট আসলে রিসার্চের জন্য এখানে আসবেন। সুতরাং তার অ্যাপ্লিকেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হয় তার গবেষণার অভিজ্ঞতা বা তার পাস্ট রিসার্চ যদি কোন কাজ থেকে থাকে, প্রজেক্ট থেকে থাকে, ইনভলভমেন্ট, কোন পাবলিকেশনস এটাই আসলে সবচেয়ে ইম্পোর্টেন্ট। সো আমি বলব যদি কেউ ভবিষ্যতে বাইরে পিএইচডি করতে আসার ইচ্ছা যদি থাকে, অবশ্যই চেষ্টা করবেন যদি সম্ভব হয় কোন রিসার্চ প্রজেক্টে ইনভলভড হওয়ার বা কোন পাবলিকেশনস এ ইনভলভড হওয়ার। নট নেসেসারিলি আপনাকে ফার্স্ট অথর হতে হবে। আপনাকেই মূল রিসার্চটা রাইট করতে হবে। আপনি একজন কো-অথরও হতে পারেন বা প্রজেক্টের একজন সহকর্মীও হতে পারেন। সো রিসার্চ ১ম পয়েন্ট আমার কাছে মনে হয় প্রোফাইল প্রিপেয়ার করার ক্ষেত্রে। দ্বিতীয়ত আমার কাছে মনে হয় যেহেতু আ এ ধরনের বাইরের প্রোগ্রামে আসতে গেলে জিআরই বা আইএলটিএস বা টফেল এ ধরনের পরীক্ষাগুলো যেহেতু দেওয়া লাগে, সুতরাং অবশ্যই আ একটু আ ল্যাঙ্গুয়েজ টেস্ট গুলোর জন্য ইংলিশের একটু পড়ার অভ্যাস করা, রিডিং এ একটু ফ্লেক্সিবল হওয়া, স্পিকিং এ একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করা বা ইংলিশ লিসেনিং এ একটু ফ্লেক্সিবল হওয়ার চেষ্টা করা। এটা আসলে একটা ভালো প্রস্তুতি বলে আমি মনে করি। এটা আরেকটা জিনিস। আর রিসার্চের বাইরেও আসলে অনেক কিছু ম্যাটার করে। আন্ডারগ্র্যাড আম যদি সুযোগ থাকে যে স্টুডেন্টরা এখনো তাদের একাডেমিয়া বাকি আছে, এখনো যারা গ্র্যাজুয়েট করে ফেলেনি, যাদের হাতে সুযোগ আছে, তাদের জন্য অবশ্যই আমি বলব রেজাল্ট যতটা ভালো করা যায়, সিজিপিএ যতটা ভালো করা যায়। আর যারা গ্র্যাজুয়েট করে ফেলেছেন, রেজাল্ট হয়তোবা একটু খারাপ। এজন্য হতাশ হওয়ার আসলে কিছু নাই। রেজাল্ট খারাপ হলেও আপনি গবেষণায় ফোকাস করে আপনি আসলে অনেক ভালো করতে পারেন।
আর শুধুমাত্র গবেষণা বা রেজাল্টের বাইরেও অনেক কিছু আসলে ম্যাটার করে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা তার চেয়ে আমি যেটা বলবো প্রফেশনাল এক্সপেরিয়েন্স অনেক সময় ম্যাটার করে। আমরা দেখি যে অনেক অনেক স্টুডেন্টরাই দেশে ৩-৪ বছর চাকরি করার পরে কিন্তু পিএইচডি করতে আসেন। অনেক সময় কিন্তু তাদের জব এক্সপেরিয়েন্সটা তারা কিন্তু শো করেন। তাদের জব এক্সপেরিয়েন্স, তারা জবে কাজগুলো কিভাবে করেছেন। সাপোজ একজন কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট ৪ বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চাকরিরত অবস্থায় তার যে অভিজ্ঞতা, সে সে তার অভিজ্ঞতাটা সে কিভাবে পিএইচডিতে কাজে লাগাতে পারে, ওই জিনিসটা আসলে সে দেখাতে পারে। ওটাও একটা গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া। তো আমি বলবো জব এক্সপেরিয়েন্স, রিসার্চ এক্সপেরিয়েন্স, ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য প্র্যাকটিস সবকিছু একসাথে আমার কাছে মনে হয় নিজেকে প্রিপেয়ার করার জন্য ভালো। জি, যখন সবকিছু একসাথে থাকে, এই সবগুলি গুণ যখন একসাথে থাকে তখন হয়তোবা পিএইচডির যে স্কলারশিপ নিয়ে আমরা কথা বলছি, সেই স্কলারশিপ পাওয়াটা অনেক ইজিয়ার হয়ে যায়। জি, আমিও সেটা মনে করি। এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। এতক্ষণ ধরে আমরা স্টুডেন্ট মানে ইউএসএ তে আসার ব্যাপারে কথা বলছিলাম। পিএইচডি স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্কের নাম হচ্ছে কোয়ালিফাইং এক্সাম, পিএইচডি কোয়ালিফাইং এক্সাম। এবং এটা কম বেশি অ্যাকচুয়ালি সবার মধ্যে এটা কাজ করে। এবং এই আতঙ্কের রিজনটা কি? এবং আহ, এই যে আতঙ্কটাকে ওভারকাম করার জন্য কি করতে হয়? এই ব্যাপারে আপনার পরামর্শ কি? এবং আপনার কি যারা কোয়ালিফাইং এক্সাম দিবে তাদের ব্যাপারে কি তাদের উদ্দেশ্যে কি কোনো আপনার পরামর্শ আছে কিনা? জি, অবশ্যই এটা খুবই ভালো একটা প্রশ্ন আমার কাছে মনে হয় যে কোনো পিএইচডি স্টুডেন্টের জন্য। পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামটা খুবই গুরুত্বপূর্ণ একটা হার্ডেল আমি বলবো। কিন্তু এই জিনিসটা আসলে খুবই ডাইভার্স একটা জিনিস। এক ডিপার্টমেন্টের স্টুডেন্টের জন্য পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামের সংজ্ঞাটা আসলে এক রকম এবং একটা ভার্সিটির জন্য এক রকম। আবার অনেক সময় আমি দেখেছি যেটা যে একই ডিপার্টমেন্টেও বিভিন্ন ডোমেইনের পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামের সংজ্ঞা বিভিন্ন রকম। সো সব জায়গায় আসলে একইভাবে সবার জন্য একরকম না। আমার যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি আমি বলি, আমি অনেককে দেখেছি অনেক ইউনিভার্সিটিতে, অনেক ডিপার্টমেন্টে, আমার ইউনিভার্সিটিতে অনেক ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশন এক্সাম মানে হচ্ছে আপনার একটা পিএইচডি স্টুডেন্ট আসার পরে তার ফার্স্ট ইয়ারের শেষের দিকে, প্রথম বছরের শেষেই অনেক ডিপার্টমেন্টে কোয়ালিফিকেশন এক্সাম হয়, যেটা আসলে তাদের ৩-৪টা বা ৪-৫টা কোর্স ওয়ার্কের উপর ভিত্তি করে, কোর্স কন্টেন্টের উপর প্রশ্ন করে পরীক্ষা হয়, ৩-৪টা পরীক্ষা হয় হয়তোবা, সেটার উপর ভিত্তি করে আসলে সে আসলে কোয়ালিফাই করতে পারবে কিনা পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে সেটা নির্ধারণ করা হয়। এটা হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে অনেক সময় অনেক স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় থিসিসের মতো তাকে প্রেজেন্টেশন দিতে হয়, তাকে রিসার্চ করে তার রিসার্চের যে আউটপুট তাকে এটা প্রেজেন্ট করতে হবে। তো এটার মধ্যেও আবার দুইটা ভাগ আছে। অনেক ডিপার্টমেন্ট বা অনেক প্রফেসরের স্টুডেন্টদের কাছে নিয়ম আছে যে তাদের কোনো একটা ইনিশিয়াল রিসার্চ স্টাডির আউটপুট বা তাদের যে ব্যাকগ্রাউন্ড স্টাডি, তারা যে লিটারেচার রিভিউটা করে সেটা হয়তো বা সে মানে দেখাতে পারে একটা ডিফেন্স প্রেজেন্টেশনের মতো করে একটা প্রেজেন্টেশনে যে দেখাতে পারে এবং তার ফিউচারে তার কি রিসার্চ করার ইচ্ছা সেটা সে দেখাতে পারে। এভাবে সে একটা পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার করতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা অনেকের ক্ষেত্রেই হয়, অনেক প্রফেসরের রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে একটা পাবলিকেশন করতে হবে, এন্ড আপনাকে একটা পাবলিকেশন মানে অ্যাকসেপ্ট হতে হবে, পাবলিশ হতে হবে। আফটার ইউ গেট ইট অ্যাকসেপ্টেড অর পাবলিশড, তারপরে আপনি ওটার উপর প্রেজেন্টেশন দিতে পারবেন। আদারওয়াইজ আপনি পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার করতে পারবেন না। আমার ক্ষেত্রে এটা হয়েছে। তো যে কারণে আমার পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে আসলে আমার নিজের অ্যাপিয়ার হতে একটু সময় লেগেছে কম্পারেটিভলি। আমি প্রায় বলবো ৩ বছরের মাথায় যে আমি হচ্ছে গিয়ে পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে আমি অ্যাপিয়ার হয়েছি এবং আলহামদুলিল্লাহ পাশ করেছি আমি গত সামারে। তো কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তো এটা আসলে আমি যেটা বললাম পিএইচডি কোয়ালিফিকেশনটা একটা আতঙ্ক অনেকের জন্য, কারণ অনেক ইউনিভার্সিটির অনেক ডিপার্টমেন্টে একটা রুল থাকে যে পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে যদি পাস না করতে পারে তাহলে পিএইচডি প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হবে বা তাকে যে ফান্ডিংটা দেওয়া হয় সেই ফান্ডিংটা বন্ধ করে দেওয়া হবে। তো এর জন্য এটা আসলে আতঙ্কের কারণ বলে আমি মনে করি এবং এই আতঙ্কটা আসলে মানে এটাকে ছোট করে দেখার কিছু নাই। এটা আসলে আতঙ্ক হওয়াটা ডিজার্ভ করার মতো একটা ব্যাপার আমি মনে করি আসলে। কারণ স্বাভাবিক আমরা যারা পিএইচডি করতে এসেছি এখানে, আমরা যদি স্টিপেন্ড না পাই, ফান্ডিং যদি না পাই, আমাদের জন্য কোনোভাবেই আসলে আমাদের প্রোগ্রামটা ক্যারি অন করা সম্ভব না। সো আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাকে যদি আপনি বলেন যে সাজেস্ট করতে যে একটা স্টুডেন্ট কিভাবে পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামের পথটা সুগম করতে পারে বা কিভাবে প্রিপেয়ার হতে পারে, আমি বলবো যেহেতু এটা ভ্যারি করে এক ডিপার্টমেন্টের জন্য, যাদের জন্য কোর্স ওয়ার্কের পর এক্সাম হবে, আপনারা যখন কোর্স ওয়ার্ক গুলো করছেন, কোর্স ওয়ার্ক গুলো খুব মন দিয়ে করেন, ভালো মতো করেন,
কোর্স ওয়ার্কের উপর প্রিপারেশনটা আপনারা তখনই খুব ভালো মতো নেন, যাতে পরবর্তীতে আপনাদের কোয়ালিফিকেশন এক্সামের যখন সময় আসবে তখন যাতে আপনাদের প্রিপারেশনটা একটু সহজ হয়ে যায়। এটা তাদের জন্য সাজেশন। যারা শুধুমাত্র লিটারেচার রিভিউ করেই হচ্ছে পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার হতে পারেন, তাদের জন্য সাজেশন অবশ্যই চেষ্টা করেন যতটা সম্ভব আপনার ডোমেইনের পেপার বা আপনার ডোমেইনের রিসার্চের সম্পর্কে পড়াশোনা করে কিছুটা জ্ঞান আহরণ করে ওটার উপর আপনি একটা প্রেজেন্টেশন যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে পারেন ততই ভালো। কোয়ালিফিকেশন যত তাড়াতাড়ি দেওয়া যায় ততই ভালো। পিএইচডির আসলে প্রোগ্রেসটা তত তাড়াতাড়ি হয়। আর আমার মতো যাদের আসলে পাবলিশ হওয়াটা জরুরি পিএইচডি কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার হওয়ার জন্য, তাদের জন্য সাজেশন হচ্ছে যে কোনো মূল্যে অনেক খাটতে হবে। আসলে একটা পাবলিকেশন অনেক সময় অ্যাকসেপ্ট হওয়াটা প্রথম দিকে একটা পিএইচডি স্টুডেন্টের জন্য প্রথম 1-2 বছর প্রোগ্রেসটা অত ফাস্ট থাকে না সাধারণত, যেটা আমরা দেখি। সো একটু পরিশ্রম করতে হবে খুব ভালো মতো। আর যে ডোমেইনে রিসার্চ করছে এই ডোমেইনে কোন কাজগুলো এখনো হয়নি, কোথায় কন্ট্রিবিউট করা যায়, কোথায় ইনোভেশন আনা যায়, কন্ট্রিবিউশন আনা যায়, এইভাবে তাড়াতাড়ি আসলে পাবলিকেশন একটা প্রিপেয়ার করে ড্রাফট করে সাবমিট করে চেষ্টা করতে হবে অ্যাকসেপ্ট হওয়ানোর জন্য। আদারওয়াইজ আসলে একটু ডিফিকাল্ট। পিএইচডি কোয়ালিফাইং এক্সামের পর দেখা যায় যে অনেকেই মনে করে আচ্ছা পিএইচডি তো মানে অন্যান্য মানুষরা স্পেসিফিক পিএইচডি হয়ে গেছে, তো দেখা যায় যে কোয়ালিফাইং এক্সামের পরও কিন্তু অনেকটুকুন সময় লাগে বের হতে। পিএইচডির কোয়ালিফাইং এক্সামের পর থেকে ওই সময়টুকুন শেষ করে পিএইচডি কমপ্লিট করার আগ পর্যন্ত এই সময়টা কি ভ্যারি করে বা এই সময়টা কতটুকুন সময় লাগতে পারে? জি, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আমি এই যে আগের প্রশ্নটার উত্তর দেওয়ার সময় যখন বললাম যে একেক ডিপার্টমেন্টের স্টুডেন্টদের বা একেক প্রফেসরের স্টুডেন্টদের কোয়ালিফিকেশন এক্সাম পাস করার টাইমলাইনটা ডিফারেন্ট। যেমন বললাম যে কিছু ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পিএইচডি করতে এসে প্রথম বছরের শেষেই কোয়ালিফিকেশন এক্সাম দিয়ে ফেলে। সো তারা কিন্তু প্রথম 1 বছরের মাথায় পিএইচডি কোয়ালিফিকেশন এক্সাম পাস করে ফেলেছে। আবার অনেক স্টুডেন্ট আছে যাদের কিনা পাবলিশ করা জরুরি, তাদের হয়তো 2-3 বছর লেগে যায় পাবলিশ করতে, কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার হয়ে পাস করতে। সুতরাং আপনি দেখেন এখানে কিন্তু একটা সময়ের পার্থক্য আছে। সো যাদের ক্ষেত্রে আসলে পাবলিশ করে কোয়ালিফিকেশন এক্সামে অ্যাপিয়ার হওয়াটা জরুরি, তাদের জন্য হয়তোবা আসলে কোয়ালিফিকেশন এক্সাম থেকে পরবর্তী যে স্টেপটা ক্যান্ডিডেসি এক্সাম, ওটার মধ্যে ডিফারেন্সটা সাধারণত একটু কম হয়ে থাকে। আর সাধারণত যে সকল স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের পাবলিশ করাটা জরুরি না কোয়ালিফিকেশন এক্সাম পাস করার জন্য, তাদের ক্ষেত্রে একটু ক্যান্ডিডেসি পর্যন্ত যেতে আসলে সাধারণত একটু বেশি সময় লেগে থাকে। আসলে পিএইচডিটা খুবই একটা ইন্ডিভিজুয়াল বেসিসে আসলে ভ্যারি করে সবার জন্য পিএইচডি প্রোগ্রামের লেংথটা। এমন অনেকে আছে 3.5 বছরে পিএইচডি শেষ করে ফেলে, আবার এমন অনেকে আছে 6-7 বছর লাগে পিএইচডি করতে। আমাদের ডিপার্টমেন্টে আমরা এমনও স্টুডেন্টকে চিনি যে 9 বছরে পিএইচডি করেছে। আমরা এমন স্টুডেন্টকেও চিনি। সো মানে বাংলাদেশী না, উনি বিদেশী আসলে। তো এটা আসলে অনেক ভ্যারি করে। বা সাধারণত তো আমাদের সবার যেটা সাধারণ একটা ধারণা হচ্ছে যে 5 বছর লাগে পিএইচডি করতে। তো কোয়ালিফিকেশন এক্সামের পরে ক্যান্ডিডেসিতে আমার দেখা মতে, আমার পার্সোনালি যেটা মনে হয় 1 থেকে 1.5 বছর সময় লাগে আসলে কোয়ালিফিকেশন থেকে ক্যান্ডিডেসিতে। রাদার আমার কাছে মনে হয়েছে যে ক্যান্ডিডেসির পরে ডিফেন্স দিতে আর বেশি সময় লাগে না। ক্যান্ডিডেসিতে দেখা যায় যে একবার যদি কেউ পিএইচডি ক্যান্ডিডেসি এক্সাম দিয়ে ফেলে বা যেটাকে প্রপোজাল বলে, ওটা একবার দিয়ে ফেললে পরবর্তীতে ডিফেন্স দিতে হয়তো 3-4 মাস বা 5-6 মাস, মানে 1 সেমিস্টারের পরে এটা দিয়ে দেয় আরকি। সো বেসিক্যালি মানুষ যেটা করে পিএইচডি ক্যান্ডিডেসি এক্সামটা দেওয়ার পরে মানুষ আসলে জব সার্চ করে। মানুষ কোথায় জয়েন করতে পারে পিএইচডি গ্র্যাজুয়েশনের পরে, যদি কোনো একটা সিকিউর জব অফার যদি তারা পেয়ে যায়, সেটার উপর ভিত্তি করে আসলে তারা ডিফেন্স দেয়। কারণ যতক্ষণ না তারা জব অফার পাচ্ছেন, তারা তো আসলে ততক্ষণ পর্যন্ত গ্র্যাজুয়েট করে তো আসলে লাভ নেই। সো আমি দেখেছি অনেক স্টুডেন্টই চান ক্যান্ডিডেসি এক্সাম দেওয়ার পরে প্রথমে জব সার্চ করে একটা জব অফার ম্যানেজ করার চেষ্টা করেন, এবং তারা যখন একটা জব অফার পান তখন তারা সাধারণত ডিফেন্স দিয়ে থাকেন আরকি। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা এতক্ষণ ধরে জানতে পারলাম যে পিএইচডি তে কিভাবে আসতে হবে, তারপর হচ্ছে ক্যান্ডিডেসি এক্সাম, তারপর ডিফেন্স, রাইট? এবং সবার একটা কমন খুব খুব স্ট্রং একটা পয়েন্ট থাকে যে পিএইচডি একা করা খুবই দুঃসাধ্য একটা ব্যাপার। ফ্যামিলির সাপোর্ট খুব ইম্পর্টেন্ট। তো আপনার কাছে আমি জানতে চাই এটা কতটুকু সত্য, এবং যাদের অ্যাকচুয়ালি ফ্যামিলি সাপোর্টটা থাকে না, মানে ফ্যামিলি সাপোর্ট মিন্স যাদের কোনো ফ্যামিলি মেম্বার থাকে না এখানে, তাদের কি কোনো চিট কোড আছে যেটার মাধ্যমে নিজেদেরকে স্বতঃস্ফূর্ত রাখতে পারে? আচ্ছা, জি।
হ্যাঁ, সো আসলে এখানে মাল্টিপল সিনারিও আসলে আমরা এখানে দেখতে পারি। এখানে আমরা দেখতে পারি অনেক স্টুডেন্ট যারা আসে তারা একা আসে। আবার অনেকে আসে যারা আসলে হয়তো কাপল হিসেবে আসে, তাদের হয়তো স্পাউস থাকে সাথে। হুম, আবার অনেকে আবার আছেন যে তারা হয়তো বিবাহিত বা তাদের হয়তো স্পাউস আছে বা তারা আসলে ২ জন ভিন্ন জায়গায় পড়াশোনা করছেন। তারা আসলে এক জায়গায় পড়াশোনা করছেন না। সো হুম। এখানে আসলে এরকম ৩ ধরনের ডিফারেন্ট সিনারিও হয়ে থাকে। সো যারা একা থাকেন আসলে আ অবশ্যই ফ্যামিলি সাপোর্ট অনেক বড় একটা বিষয়। অনেক পজিটিভ একটা জিনিস এড করে। ফ্যামিলি সাপোর্ট থাকলে আসলে পিএইচডি আমি বলব যে হ্যাঁ, পিএইচডির জন্য ফ্যামিলি সাপোর্ট অনেক ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। কারণ আপনার পিএইচডি গবেষণায় সফল হওয়ার জন্য আপনার মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ আ ভালো থাকাটা জরুরি। কারণ আপনি যদি মেন্টালি যদি কিনা আপনি যদি উৎফুল্ল না থাকেন বা আপনি যদি ভালো না থাকেন, আপনি আসলে রিসার্চ এ ফোকাস করতে পারেন না ঠিকমতো। সো এবং এর বাইরেও আসলে পারিবারিক অনেক দায়িত্ব থাকে। খাওয়া-দাওয়া, রান্না করা, আ আরো দৈনন্দিন অনেক কাজ। সো যখন একজন মানুষ যখন তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যখন সাথে থাকে, তখন এই কাজগুলো আসলে ব্যালেন্স করা খুব ইজি হয়। কিন্তু সে যখন একা থাকে, তাকে আসলে আমি বলব যে অবশ্যই কম্পারেটিভলি আরেকটা মানুষ যে তার ফ্যামিলি মেম্বারের সাথে আছে, তার তুলনায় অনেক বেশি স্ট্রাগল করতে হয়। যদি বলেন যে কোনো চিট কোড আছে কিনা আ এরকম স্ট্রেস বা সামলানোর জন্য বা প্রেশার সামলানোর জন্য, আমি বলব যে হ্যাঁ, অবশ্যই মানুষ যেটা করে সাধারণত আমি যেটা দেখেছি, বিভিন্ন একেকজন মানুষ একেকটা গ্রুপের সাথে আসলে চলে। অনেকে আছে যে আমাদের যেমন এনসিসিটি ইউনিভার্সিটি বাংলাদেশি কমিউনিটি অনেক বড়। যেসব ইউনিভার্সিটিতে এরকম বাংলাদেশি কমিউনিটি অনেক বড়, আমরা দেখেছি যে আ দেখা যায় যে আসলে বাংলাদেশি কমিউনিটিরই অনেক আ বন্ধু, বড় ভাই উনাদের সাথে গল্প আড্ডা করে আসলে অনেক, অনেক সময় রিল্যাক্সেশন করা যায় আসলে। কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে নিজেদের মধ্যে। আবার অনেক জায়গায় দেখা যায় অনেক ইউনিভার্সিটিতে আবার বাংলাদেশী এত স্টুডেন্ট নেই। আপনি হয়তো একাই পড়ে গেছেন। ওই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় যে ওই ক্ষেত্রে আমরা রাদার কাইন্ড অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে অন্যান্য দেশের স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে তাদের সাথে কিছুটা ইন্টারন্যাশনাল কালচারের আমরা অ্যাডপ্ট করে নেই। ওখানে আড্ডা দেয় মানুষজন ওভাবে নিজেদেরকে রিল্যাক্স করে আরকি। তো আমার কাছে মনে হয় যে এগুলো খুব জরুরি মেন্টালি সাউন্ড থাকার জন্য, রিসার্চ এ ফোকাস করার জন্য। আমরা একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ মুহূর্তে আ আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকে। আপ একদম শেষ মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাই। আজকে আ এন এই স্টেজে এসে আপনার কাছে কি মনে হয় যে বাইরের দেশে পড়তে আসাটা worth it কিনা? এবং এবং এই বাইরের দেশে পড়তে এসে আপনার যে পরিমাণ মেন্টাল একটা স্ট্রাগল এর মধ্য দিয়ে সবাই যায় এবং যাওয়ার পরে যে অর্জনটা সেটা কতটুকুন আপনার কাছে মনে হয় যে worth it? আ প্রথমত আমি আসলে অর্জনের পর্যায়ে এখনো যাইনি। তো আমি আসলে জানি না যে আমার ব্যক্তিগত আমার জন্য আসলে অর্জনটা আসলে কিরকম হবে। কিন্তু এখন পর্যন্ত আমার কাছে যা মনে হয়েছে যে আসলে হ্যাঁ, অবশ্যই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার বাইরে পড়তে আসাটা এবং যে আমি স্ট্রাগল এর মধ্য দিয়ে গেছি এটা আসলে worth it। আমার কাছে মনে হয়েছে এটা worth it। আ আর আমি যেহেতু বললাম যে আমার নিজে এখন আমি অর্জনের জায়গাটায় যাইনি। কিন্তু বাইরের আমার আশেপাশের মানুষগুলোকে দেখেছি যারা রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছেন এবং পরবর্তীতে হয়তো চাকরির ক্ষেত্রে প্রবেশ করেছেন। আ তাদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তাদের জন্য আসলে জার্নিটা worth it ছিল। তারা ভালো করছেন। যারা বাংলাদেশ থেকে এখানে এসে পিএইচডি করেছেন, মাস্টার্স করেছেন, পরবর্তীতে জব সেক্টরে ঢুকেছেন। আমার আশেপাশের বন্ধুরা অনেকে আছেন, বড় ভাইরা আছেন, বড় আপুরা আছেন। আমার কাছে মনে হচ্ছে যে they are very successful so far and they are doing good and তাদের জন্য এই জার্নিটা আসলে অর্থবহ ছিল। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে, ব্যস্ততম সময়ের মধ্য থেকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা এবং আবারও আপনাকে কনগ্রাচুলেশন ফর পিএইচডি ক্যান্ডিডেটসি এক্সাম এর জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুভকামনা।